আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই, হ্যাঁ, পরে বলবেন যে আপনি কি, আমরা তো চিনি না, সবাই আমাকে চিনবে এরকম কোনো কথা নাই। আমার নাম হচ্ছে আসিফ ইকবাল। আমার আসলে প্রায় 40 বছরের ক্যারিয়ার। সো আমি শুরু করেছিলাম আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে, তারপর আমি ইউনিলিভারে কাজ করেছি। ইউনিলিভারে কাজ করার পরে আমি আই ওয়ার্ক ফর এ কোম্পানি কল্ড অ্যাক্টেল, পরে যেটা রবি হয়ে যায়, রবিতে কাজ করেছি। ইউনিলিভারে থাকা অবস্থায় আমি 3 বছর পাকিস্তানে পোস্টেড ছিলাম, সেখানেও কাজ করেছি। অ্যাক্টেল থেকে আমি চলে যাই, একটু হঠাৎ করে লোকাল কোম্পানিতে কাজ করার শখ হয়, এসিআই নামে একটা কোম্পানিতে যাই এবং ওদের হয়ে স্বপ্ন ব্র্যান্ডটা তৈরি করি। স্বপ্নের যে এখন পুরা আউটলেট স্ট্রাকচার দেখছেন, এটা পুরোপুরিভাবে আমার ব্রেইন চাইল্ড। মানে স্বপ্নের নামটা থেকে শুরু করে এভরিথিং ওয়াজ ডেভেলপ বাই মি। স্বপ্নের পরে এর মধ্যে আমার নিজের দুটো ব্যবসা, যেগুলো আমার হবি ছিল, ওই হবি থেকে দুটা, একটা আমার ওয়াইফের হবি, একটা আমার হবি, আমাদের দুইটা হবি থেকে দুটা ব্যবসা হয়। প্রথম হবিটা 2004 সালে, আমি যেহেতু গান লিখতাম, সো ওখান থেকে গানচিল মিউজিক হয়। সো গানচিল মিউজিক 2004 সালে আমরা লঞ্চ করি। এখন তো গানচিল মিউজিক বাংলাদেশের অন্যতম বড় একটা প্রতিষ্ঠান। সো স্বপ্নের পরে আমি চলে যাই হচ্ছে ফুডে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাজ করি। ফ্রেশ নামে যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটার খাওয়া দাওয়ার যে প্রোডাক্টগুলো, এগুলো সব আমি দেখি। সো ওখানে আসলে ফ্রেশ ব্র্যান্ডটাকে বাংলাদেশের সেরা ব্র্যান্ড, পরপর 3 বছর কান্তার রিসার্চে বাংলাদেশের সেরা ব্র্যান্ড হয়, সেটা ইজ ডান বাই মাই টিম, তাদের সাথে আমিও ছিলাম। এরপরে এটা শেষ হওয়ার পর আমার হঠাৎ মনে হলো যে অনেক ছোট ছোট জিনিস বিক্রি করছে, অনেক বড় দামের জিনিস তো বেচি নাই। হ্যাঁ, ব্যাংকাররা তো একসাথে ডিল করে ফেলে কোটি টাকার, 100 কোটি টাকা, 200 কোটি টাকা সিন্ডিকেটেড লোন করে সাইফুল ভাইরা। আমরা তো এগুলো করতে পারি না, তাহলে এখন বড় কিছু বিক্রি করতে হবে। সো গেলাম ফ্ল্যাট বেচি। তো সর্বোচ্চ ফ্ল্যাট বেচলে কত, 35 কোটি টাকা, 40 কোটি টাকা পর্যন্ত ফ্ল্যাট বিক্রি করলাম। মন তো ভরে না। পরে চিন্তা করলাম কি করব, ঠিক আছে ল্যান্ড ডেভেলপমেন্টে যাই, ল্যান্ড বিক্রি করি, বড় বড় চাঙ্ক অফ ল্যান্ডস। সো এই চাঙ্ক অফ ল্যান্ডস বিক্রি করে 200, 300, 1000 কোটি টাকা পর্যন্ত বিক্রি করার সৌভাগ্য হলো। সো এই কাজগুলো করতে করতে হঠাৎ করে দেখলাম আসলে তো বয়স হয়ে গেছে, আয় হায় আমার নিজের জন্য তো কিছু করা হয় নাই। সো আই স্টার্টেড টু স্টেপ ডাউন ফ্রম কর্পোরেট। আমি কর্পোরেট ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে গত বছরের সেপ্টেম্বরে আই স্টার্টেড টু ডু মাই থিংস। সো আমি যখন কাজগুলো করছি, সেখানে দ্য ফার্স্ট থিং ইজ অ্যাকচুয়ালি আমি যা জানি সেটা মানুষকে জানানোটা আমার জন্য একটা জরুরি বিষয় বলে মনে হলো। কেন? বিকজ আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে যে হাসরের ময়দানে, যে তোকে আমি জ্ঞান দিছিলাম, তুই কি করছিস? সো আই স্টার্টেড টু রাইট বুকস। যদি লক্ষ্য থাকে, অটুট নামে একটা বই বের করলাম, যেটা মানসিক দক্ষতার উপরে আমাদের আলোচনায় একটু একটু করে আসবে। এবং দ্বিতীয় বইটা ভাবিয়া করিও কাজ। যদি লক্ষ্য থাকে, অটুট বইটা 2024-এর বেস্টসেলার ছিল, 2025-এর বেস্টসেলার ছিল, এবং এটা এখন 9th এডিশনের। আর ভাবিয়া করিও কাজ এই বছর শুরু হলো, কিন্তু যেহেতু বইমেলা ভালো হয় নাই, ভাবিয়া করিও কাজ নিয়েও খুব একটা বেশি কাজ করা হয় নাই। এরপরে তৃতীয় আরেকটা বইয়ের কাজ আমি শুরু করেছি, এটার নাম হচ্ছে বৃক্ষ তোর নাম কি। হ্যাঁ, সো এই 3টা বই হচ্ছে আসলে মানুষকে তার নিজস্ব ভাবনার জগৎকে আবিষ্কার করার জন্য চেষ্টা করা, এবং তার যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলোকে কিভাবে শানিত করা যাবে সেটার উপায়গুলো বলার জন্য এই বইগুলো। সো এটা ছাড়া আমার লাস্ট যে ব্যবসা, সেটা হচ্ছে যেটার জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের সাথে আমার এত যোগাযোগ, এত যে ব্যবসাটা একদম বিপদে পড়ে গেছিল কোভিডের সময়। সো আমার ওয়াইফের সাথে যে ব্যবসাটা এসিক্স, সো ওই ব্যবসাটায় 2020 সালে জাপানের একটা অর্ডার, যেখানে আমাদের প্রায় 6 কোটি টাকার অর্ডার ছিল, ওর মধ্যে 4 কোটি টাকার
র মেটেরিয়াল আমরা মাত্র ঢুকাইছি, ঠিক সেই সময় তারা মাত্র 70 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে দি ক্যান্সেল দ্য অর্ডার। সো বাই দ্যাট টাইম আমরা একদম ফুললি পথে পড়া, যা তা অবস্থা। তখন প্রায় 6টা ব্যাংকের লোন, আমার 2টা ছেলে মেয়ে তখন বাইরে পড়াশোনা করে, তাদেরকে 1,70,00,000 টাকা পাঠাতে হয়। একটা অস্থির অবস্থার মধ্যে পড়ে গেছিলাম, এবং আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ওভারকাম করেছি সেটা নিয়ে আলোচনা করব। দেন উই ওভারকাম অ্যান্ড সর্ট অফ নাও মাশাআল্লাহ এসিক্স ইজ ডুইং ভেরি ওয়েল। এখন আমরা 21টা দেশে সোফার রপ্তানি করেছি, এর মধ্যে আমাদের এখনও 6টা দেশের রপ্তানি চলছে অলরেডি, মানে এই এখনও আমাদের 6টা দেশের কাজ চলছে, ইটস রানিং। সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। সো আমি এখন আমার ওয়াইফের এই যে লোকাল প্রকিউরমেন্টস এবং আপনার লোকাল যে অর্ডার সেগুলো নিয়ে আমি কাজ করি, শি ওয়ার্কস অন দ্য এক্সপোর্ট সাইড। সো এইভাবে মোটামুটি আমরা দুজনে মিলেমিশে কাজটা করার চেষ্টা করি। সো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আর আমি একজন গীতি কবি, আমার গান হয়তো আপনারা অনেকে শুনে থাকতে পারেন, আমাকে না চিনলেও হ্যাঁ হ্যাঁ, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, কিংবা তুমি তুমি বরুণা হলে হব আমি সুনীল, তারপরে হচ্ছে আপনার যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, এরকম অনেক অনেক পপুলার গান আছে। হ্যাঁ, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আজকে আপনাদের সাথে আমি যেটা নিয়ে আলোচনা করতে আসছি সেটা ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে আমরা আসলে ওয়ার্ল্ড এসএমই ডে পালন করছি। সো ওয়ার্ল্ড এসএমই ডে এর একটা বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে পুরো বিশ্বের, বুঝছেন, এপ্রিলের 6 তারিখ 2017 সালে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন পাশ করে 27শে জুনকে মাইক্রো, স্মল এবং মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ডে হিসেবে মনোনীত করা হয়। এটাতে 54টা দেশ স্বাক্ষর করে। সো সেই অনুযায়ী এখন বাংলাদেশ ব্যাংক থেকে ডিরেক্টিভ আসে, প্রত্যেকটা ব্যাংক এসএমই ডে পালন করে। এসএমই ডের গুরুত্বটা কি এটা একটু বোঝানোর জন্য, যে কেন আপনারা এখানে এবং কেন আপনাদেরকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীর প্রায় 90% বিজনেস, পৃথিবীর 90% বিজনেস হ্যান্ডেল করে হচ্ছে এসএমই। বাংলাদেশেও দ্যাট ইজ ট্রু, কিন্তু বাংলাদেশে আমাদের ব্যাংকিং সেক্টরটা এত বেশি ইনক্লাইন টুয়ার্ডস বড় বড় লোকজন, কারণ ওখানে বড় মোটা টাকা, একসাথে কষ্ট কম। হ্যাঁ, সো ওই লোকগুলোকে ধরতে গিয়ে বড় বড় রিস্ক এবং বড় বড় ঝামেলার মধ্যে আমাদের ব্যাংকাররা পড়ে গেছে। এখন উপায় না পেয়ে সমস্ত ব্যাংক উদ্যোক্তা তৈরিতে মনোনিবেশ করেছেন, এবং তারা মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজগুলোকে বড় করার জন্য চেষ্টা করছেন। ওরা আমাকে বারবার নিয়ে আসে, কারণ হচ্ছে আমার কাছে 2টা ব্যবসা আছে যেগুলো হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। গানচিল একটু বড়, হ্যাঁ, গানচিলকে মিডিয়াম এন্টারপ্রাইজ আপনি বলতে পারেন, এখন আস্তে আস্তে মিডিয়াম এন্টারপ্রাইজে চলে যাচ্ছে। এসিক্স ইজ এ স্মল এন্টারপ্রাইজ, হ্যাঁ, যদিও 21টা দেশে রপ্তানি করেছে, তারপরেও ও অনেক বেশি ডিফারেন্ট একটা জায়গায় আছে। সো এই 2টা কারণে আমাকে সবসময় মনে করে যে দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং ভেরি ইন্টারেস্টিং, যে আমাকে বিভিন্ন ব্যাংক থেকে এবং উইমেন এন্টারপ্রেনারশিপের যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয় টু এক্সপ্লেইন দেম। সো আমি আজকে আপনাদেরকে যেভাবে এক্সপ্লেইন করব সেটা হচ্ছে, জানেন, মানে ব্যবসাটা না একটা সংসার সামলানোর মতোই, বুঝছেন? সো আপনার সংসার সামলাইতে গেলে কি লাগে বলেন তো? আপনি তো জানেনই, হ্যাঁ, বাজেট পরিকল্পনা, এগুলোর আগে কি লাগে? ধৈর্য। ধৈর্য লাগে। আচ্ছা, তারও আগে কি লাগে? তারও আগে কি লাগে? হ্যাঁ, বিয়ে শাদী। ঠিক বলছেন। হ্যাঁ, দেখছেন, শি ইজ দ্য লেডি যে জানে
যে আপনি যদি সংসার করতে চান তাহলে সংসার বিয়ে শাদী ছাড়া হবে? তাহলে বিয়ে শাদী করলে সাথে দুইটা লোক থাকে, একটা হচ্ছে হাজবেন্ড, একটা হচ্ছে ওয়াইফ। সংসারের দায়িত্বটা কার কাছে থাকে? হ্যাঁ, কাবিননামা, ট্রেড লাইসেন্স। দেখছেন কি ইন্টারেস্টিং কথা বলছেন? আচ্ছা, সো সংসারের দায়িত্বটা, সংসারের টাকার দায়িত্বটা একজনের কাছে থাকে, সংসার চালানোর দায়িত্বটা আরেকজনের কাছে থাকে। কারেক্ট অর নট কারেক্ট? তাহলে সংসার চালায় কে? হ্যাঁ, সংসার চালায় হচ্ছে ওয়াইফ। ওয়াইফ যে সংসারটা চালায়, এই চালানোটা এবং টাকার যে যোগান দেয়, যদি আমরা ধরি টাকার যোগানদার হচ্ছে হাজবেন্ড, এই দুজনকেই লাগে সংসারটা চালানোর জন্য। ব্যবসাতেও আপনার এই দুইটা রোল আছে, একটা টাকার যোগানের ব্যবস্থা করতে হয়, আরেকটা হচ্ছে ব্যবসাটা চালাইতে হয়। তাহলে যে কোনো একটা ব্যবসায়, আমি জানি না এখানে আপনারা কয়জন নতুন ব্যবসা শুরু করতেছেন, কয়জন হাত তুলবেন? একজন, ওকে। আচ্ছা, অলরেডি ব্যবসা আছে এবং ব্যবসায় 1 লক্ষ টাকার উপরে, সরি 10 লক্ষ টাকার উপরে মাসিক ইনকাম, এরকম কি আছেন? একজন, দুইজন। 10 লক্ষ টাকার উপরে মাসিক ইনকাম। আচ্ছা, 5 লক্ষ টাকার উপরে মাসিক ইনকাম, আগে দুইজন হাত তুলতে হবে তো। 5 লক্ষ টাকার উপরে, হ্যাঁ। আচ্ছা, 1 লক্ষ টাকার উপরে মাসিক ইনকাম, 50,000 টাকার মাসিক ইনকাম, ওকে। সো পরিষ্কার বোঝা যায় যে অনেকে একটা সাইড ইনকাম হিসেবে ব্যবসাটাকে দেখার চিন্তা করছে, ঠিক আছে? নানা ঝামেলার জন্য ব্যবসাটাকে সাইড ইনকাম হিসেবে আপনি দেখতেই পারেন, কিন্তু সাইড ইনকাম হিসেবে আপনি যদি ব্যবসাটাকে দেখেন তাহলে আপনি আসলে ব্যবসাটা ভালো করতে পারবেন না। আপনার ব্যবসার জন্য প্যাশন থাকতে হবে, ব্যবসার জন্য আপনার একটা পারপাস থাকতে হবে, আপনি কেন ব্যবসাটা করতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে কেন ব্যবসাটা করতে চাচ্ছেন, এই কেন ব্যবসাটা করতে চাচ্ছেন এইটার প্রশ্নের উত্তর যদি আপনার মাথায় ক্লিয়ার থাকে, তাহলে এই ব্যবসাটা আপনি ছাড়বেন না, এই ব্যবসাটা আপনি লেগে থাকবেন। সংসারে যে কোনো কারণে আপনি সংসারটা ছাড়েন না কেন? আপনি সংসারটা ছাড়েন না, তার পিছনে কারণ হচ্ছে আপনার এই সংসার ছাড়া অন্য কোথাও যাবার ইচ্ছা নাই অথবা উপায় নাই, ঠিক আছে? তার মানে আপনি অপশনাল হিসাবে ব্যবসা যে করে সে জীবনে সাকসেসফুল হইতে পারে না। যার একেবারে কোনো উপায় নাই, সে যখন ব্যবসাটা করে এবং সে যখন মনে মনে চিন্তা করে যে ভাই আমার এই ব্যবসাটা ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা নাই, এই একটাই জিনিস আমি করতে চাই, তাকে কেউ ঠেকায় রাখতে পারে না, দমায় রাখতে পারে না। সো ওয়ান অফ দ্য কন্ডিশন যে আপনি বিজনেস করবেন, হ্যাঁ, আমার মতন 7 নৌকায় পা রাখলে আপনি কোনো কোনো জায়গায় সাকসেসফুল হবেন, কিন্তু ব্যবসায় আপনি সাকসেসফুল হতে পারবেন না। তো সেজন্য আপনার ওয়াইফকে লাগবে। সো ওয়াইফকে ব্যবসায় দিতে হবে যে ভাই তুমি ব্যবসাটা করো, আমি তো ফুল টাইম করতে পারতেছি না। সো আপনি যদি ফুল টাইম ব্যবসাটা করতে না পারেন, আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে হবে যে লেটস ডু ইট টুগেদার। তাহলে যেমন এখন একটা পর্যায়ে উই আর ডুইং ইট টুগেদার এবং ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ধরেন 900 আর্টিজান নিয়ে আমরা কাজ করি, এখন 900 থেকে এখন দ্য ওয়ে শি ইজ ওয়ার্কিং ইন বান্দরবন, তাতে হয়তো আমরা মনে করতেছি যে এটা হয়তো 1500 ছাড়াই যাবে। হ্যাঁ, সো 1500 আর্টিজানের একটা নেটওয়ার্ক ইজ নট এ ম্যাটার অফ জোক। সো এই যে ব্যবসাকে ছেড়ে না দেওয়া এবং সব জায়গায় আপনার যত বিপদই আসুক এটা না করার গল্পটা আমি আপনাকে এখন বলতে চাই। সো যখন এই জাপানের অর্ডারটার এরকম অবস্থা হইল, তখন আমাদের প্রথম মাথায় আসছে যে আমরা ব্যবসাটা বন্ধ করে দিই। আমরা ফিনান্সিয়াল পার্টে একটু পরে আসতেছি, আমি শুধু ব্যবসার পার্টে আসতেছি আগে। ব্যবসাটা বন্ধ করে দিই, লেটস ক্লোজ ইট। হ্যাঁ, তাহলে ক্লোজ করলে আমাদের কত টাকার লোন? আমাদের প্রায় 4.5 কোটি টাকার লোন। আমরা আস্তে আস্তে লোনগুলো শোধ করব। কি দিয়ে শোধ করব? আমার তো আর কিছু নাই,
গানচিল তো এটা পুরোটা শোধ করতে পারবে না, তাহলে কি হবে? তখন আমরা অনেক চিন্তা ভাবনা করে বললাম যে না, ব্যবসাটা আমরা ছাড়বো না, এই ব্যবসাটা কন্টিনিউ করবো। তাহলে ব্যবসা কন্টিনিউ করলে পুরো ফ্যাক্টরির খরচ আছে, পুরো আর্টিজানের খরচ আছে, এগুলো কে দিবে? সেগুলো তো চালাই যেতে হবে। তখন আমরা কোনো উপায় না দেখে বললাম যে ঠিক আছে, আমরা মাস্ক বানাই, কাপড়ের মাস্ক। তখন আমরা কাপড়ের মাস্ক বানালাম এবং কাপড়ের মাস্ক দিয়ে আমরা ফ্যাক্টরির খরচটা চালাই নিতে পারলাম। কিন্তু 4.5 কোটি টাকা লোন এবং আপনার এই যে আর্টিজান ওয়ার্কের যে টাকাটা সারা বাংলাদেশে, ওটা কোত্থেকে দিব? সো ওটার জন্য আমরা করলাম কি, আমাদেরকে তখন একটা ব্যাংক বলল যে আপনি সরকারের কাছ থেকে কিছু প্রণোদনা প্যাকেজ আসছে, সে প্যাকেজগুলো আপনি নেন। তখন আমরা এই প্রণোদনা প্যাকেজটা নিলাম এবং আমাদের একটা জমি ছিল বসুন্ধরায়, ওই বসুন্ধরার জমিটা আমরা বন্ধক দিলাম। বন্ধক দেওয়ার পরে আমরা কোনো রকমে মানে যা লোন নিচ্ছি সে লোন দিয়ে শোধ করছি। একটা পর্যায়ে দেখা গেল যে আমরা ব্যবসা চালাতে পারতেছি না, লোনই শোধ করতে হচ্ছে আমাদেরকে। তখন আমরা মনে করলাম যে আমাদেরকে আরেকটু বড় করতে হবে জিনিসটা, তাহলে আমাদের আরেকটা বড় লোন নিতে হবে। তখন আমরা একটা বড় লোনের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকে আসলাম এবং শাহজালাল ইসলামী ব্যাংক আমাদের টোটাল ভ্যালুয়েশন দেখে সাথে সাথে আমাদেরকে লোনটা দিয়ে দিল। প্রায় 1,30,00,000 টাকার বা 1,40,00,000 টাকার লোন ছিল, 1.5 কোটি টাকার লোন ছিল। সো এই লোনটা দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে আমরা ব্যবসাটাকে আস্তে আস্তে খুলতে থাকলাম। বাই দ্যাট টাইম 2022-এ আমাদের একটা দুইটা কাস্টমার অর্ডার দেওয়া শুরু করলো। সো এই অর্ডার এবং লোকাল সেলস এগুলো সব মিলায় 2024 এবং 25-এ এসে আমরা দেখলাম, আমরা এর মধ্যে যেটা ডিসাইড করলাম যে সেটা হচ্ছে যে আমাদের জমিটা আমরা বিক্রি করে দেবো। আমরা জমিটা বিক্রি করে দিলাম, বিক্রি করে শাহজালাল ইসলামী ব্যাংকের যা লোন ছিল পুরোটাই সেটেল করে দিচ্ছি। আল্লাহর রহমতে এখন আমরা এরকম বসুন্ধরার আরো একটা জমি কিনতে পারবো। সো গল্পটা কেন বললাম? গল্পটা এই জন্য বললাম যে আপনি যদি ব্যবসা করতে আসেন, আপনার ব্যবসাটা যত ছোট হোক আর যত বড় হোক, ছোট ব্যবসার ছোট রিস্ক, বড় ব্যবসার বড় রিস্ক। কিন্তু আপনি যদি ব্যবসায় লেগে না থাকেন, তাহলে আপনার ব্যবসা টিকবে না এবং আপনি বেশি টাকা হারাবেন। কিন্তু আপনি যদি ব্যবসায় টিকে থাকেন, লড়াই করে টিকে থাকেন, যে কোনো কিছুর বিনিময়ে টিকে থাকেন, তাহলে কোনো না কোনো সময় আপনার ব্যবসা আপনাকে রেজাল্ট দিবে। ঠিক মানে জাস্ট গত মাসে না, এই মাসে, ইনফ্যাক্ট কিছুদিন আগে, গত সপ্তাহে আমরা এসিক্সের ফাউন্ডারকে মানে আমার ওয়াইফকে আমরা একটা গাড়ি কিনে দিতে পারছি। বুঝছেন? এইটা এখানকার টাকা দিয়ে, আর কোথাও টাকা নেই, এখানকার টাকা দিয়ে তাকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে, একটা BYD কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো জাস্ট ইমাজিন যে আপনি যদি ব্যবসায় লেগে থাকেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। সো আপনার প্রথম পূর্ব শর্তটা হচ্ছে আপনি কেন ব্যবসাটা করতে চাচ্ছেন, আপনার পারপাসটা ঠিক করা। আপনার পারপাস যদি আপনাকে রাত্রে ঘুমাইতে না দেয় তাহলে এই ব্যবসায় আপনি লেগে থাকবেন, আর আপনার পারপাস যদি আপনাকে ঘুমাইতে দেয় তাহলে আপনি ব্যবসায় লেগে থাকবেন, আপনি ছেড়ে দিবেন। অপশনাল কোনো জিনিস আসলে কাজ করে না। এটা দিস ইজ সামথিং হুইচ ইজ অ্যাবসলিউটলি অন। গানচিলের গল্প যদি বলি, একই গল্প। কিরকম? গানচিল শুরু করছিলাম আমি, কুমার বিশ্বজিৎ, নকিব খান। কুমার বিশ্বজিতের নাম তো শুনছেন? হ্যাঁ হ্যাঁ, গান করতেন কুমার বিশ্বজিৎ। যেখানে সীমান্ত তোমার। আমি গান করতাম না, আমি গান লিখি। সো কুমার বিশ্বজিৎ, নকিব খান আর আমরা তিনজন গানচিল তৈরি করছিলাম। 2008 সালে, 2005-এ আমরা তৈরি করি গানচিল, 2006-এ তৈরি করি গানচিল, 2008-09-এ গানচিল বিকেম নাম্বার 1। 2010 থেকে টেকনোলজি পরিবর্তন হইতে থাকলো
এবং এই টেকনোলজির সাথে আমরা খাপ খাওয়াইতে পারলাম না। তারপরে একটা সময় 2012 সালে আমাদের শেয়ার হোল্ডাররা বললো যে এই ব্যবসা চালাইতে পারতেছি না, উই উড লাইক টু সারেন্ডার। আমি বললাম এই ব্যবসাতে ফেলে দেওয়া যাবে না, এটার উপরে আমার সারা জীবনের সঞ্চয়। আমার বাবা আমাকে 30 লাখ টাকা দিছিল বসুন্ধরা জমি কিনতে, ওই টাকাও ঢুকাই দিছি। ইউনিলিভার থেকে 4 কোটি টাকা পাইছিলাম, তার 3.5 কোটি টাকা ঢুকাই দিছি। এখন তো এখান থেকে ফেরত আসা যাবে না, পুরোটাই লস, কোনো টাকা নেই, শূন্য। না, আপনারা আপনাদের শেয়ার হোল্ডিং এর টাকাগুলো নিয়ে যান। আমাদের একটা সরকার ভূমি রেডিও মানে গানচিল রেডিও দিছিল, ওই রেডিওটা আমরা চ্যানেল আইকে বিক্রি করে দিলাম। বিক্রি করে যে টাকাটা পেলাম সেই টাকা দিয়ে কুমার বিশ্বজিৎ, নকিব খান, মাহমুদ ভাই, যে কজন শেয়ার হোল্ডার ছিল সবার টাকা দিয়ে দিছি। আমি কোনো টাকা রাখি না, আমি শুধু ধার দেনা রাখছি। 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত তিল তিল করে গানচিলের প্রত্যেকটা দেনা শোধ করছি। 2015 সালে গানচিল আবার রিলঞ্চ করছি। রিলঞ্চ করার সাথে সাথে আমার প্রথম পপুলার গান ঝুম, হ্যাঁ ঝুম হ্যাক করে নিয়ে গেল পুরো চ্যানেল সহ। সেই চ্যানেল গুগলে ট্রাই করে অনেক কষ্ট করে সেই চ্যানেল ফেরত পাইলাম। যখন ফেরত পাইলাম সেই চ্যানেল, সাথে একটা সিএমএস পাইলাম। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস লাইসেন্স। এই লাইসেন্সটা থাকলে আমার কোনো কন্টেন্ট অন্য কেউ আপলোড করলে ওর কাছ থেকে আমি রেভিনিউ ক্লেম করতে পারি, চাইলে আমি ওর কন্টেন্টটা ফেলে দিতে পারি। সো এই সিএমএস লাইসেন্স আমাকে মানে আমার জন্য আশীর্বাদ হয়ে আসলো, এবং এটার ফলে গানচিলটা আমার কিছু করতে হয় না, গানচিল আপনা আপনি টাকা দেয়, এরকম একটা অবস্থা। আল্লাহ যেন বলতেছেন যে তুই যে কষ্টটা জীবনে করছস এখন তোর শুধু টাকা পাওয়ার কথা, সো তুই টাকা পা। বুঝছেন, এইরকম মেহেরবানি আল্লাহর আমার উপরে হয়েছে। সো এই যে একটা 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 পর্যায়ে, এবং এইভাবে যে আমরা পুরো ব্যবসাটাকে দাঁড় করালাম, হ্যাঁ, এবং এই জার্নিতে গানচিল একদম ঘুরে দাঁড়ালো। এখন গানচিল আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছে ইনটু আদার কন্টেন্টস, এবং গানচিলের টাকা থেকেই অ্যাচিভ কনসাল্টিং তৈরি হয়েছে, দিস ইজ অ্যানাদার এসএমই, এবং অ্যাচিভ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স স্টুডিও তৈরি হয়েছে, যেটাতে অনেকগুলো লোক কাজ করতেছে। একটু আগে মাহমুদাকে বলছিলাম যে হ্যাঁ, উই হ্যাভ গট অলমোস্ট 18 থেকে 20টা ছেলে হু আর কনস্ট্যান্টলি ওয়ার্কিং অন এআই, ডেডিকেটেডলি কাজ করতেছে এআইতে। তাহলে আপনি কি দেখলেন? আপনি দেখলেন যে কোনো একটা ব্যবসায় আপনার প্রবলেম আসবেই, চড়াই উতরায় আসবেই, কিন্তু সেখানে আপনি হেরে গেলে চলবে না, আপনাকে সেখানে লেগে থাকতে হবে। দ্যাটস নাম্বার 1। এখন আমি আসি একটু এই ব্যবসাটাকে বড় করব কিভাবে। তাহলে এই ব্যবসাটাকে বড় করতে হলে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই ব্যবসা ন্যাচারালি বড় হচ্ছে কিনা, স্বাভাবিকভাবে এই ব্যবসাটা বড় হচ্ছে কিনা। তার মানে আমি কি বেশি বেশি অর্ডার পাচ্ছি, বা আমার কাছ থেকে কি কাস্টমাররা অর্ডার চাচ্ছে কিন্তু আমি দিতে পারতেছি না, এরকম হচ্ছে। যেমন এই মুহূর্তে A6 এর জন্য ইটস ট্রু যে আমরা সবগুলো অর্ডার নিতে পারতেছি না। অনেককে আমরা বলতেছি ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট সিজন, আমার ক্যাপাসিটি নাই। সো আমরা ধরেন ইন্ডিয়ার সবচেয়ে বড় রিটেলার, তাকে আমরা বলছি যে আমরা ক্যাপাসিটি নাই, তখন ও বলছে ঠিক আছে তুমি শুধু 2টা প্রোডাক্ট দাও। আমি বললাম আমি তো এত ছোট প্রোডাক্ট করি না। বলো না তুমি করো, কারণ হচ্ছে ওর ডিজাইনার হচ্ছে আপনার টমি হ্যালফিগারের ক্রিয়েটিভ ডিজাইনার ছিল। সো ও আমাদের স্টলে আসছিল, অ্যান্ড হি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড আস এ লট। তো আমি বললাম, আমার ওয়াইফ বললো যে না, ও যেহেতু বলছে তুমি ছোট একটা অর্ডার ওনাদের জন্য অ্যালাউ করো। সো যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার স্কেল আপের জায়গাগুলো তৈরি করতে হবে। এখন আপনি যে স্কেল আপ করবেন, আপনার ধরেন এরকম ডিমান্ড বেড়ে গেছে, আপনার পিছনে যদি ওই ডিমান্ডটা দেওয়ার মতন ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি ওই ডিমান্ড ধরে রাখতে পারবেন না। সো তাহলে আপনাকে ক্যাপাসিটি তৈরি করতে হবে। তার মানে ওই 900 আর্টিজান থেকে আপনাকে 1500-1800 আর্টিজানে আপনাকে যাইতে হবে। তার মানে এটাই আপনার ক্যাপাসিটি ইনক্রিজ করা। আপনার যে ফ্যাক্টরিতে যা আপনি প্রডিউস করেন তার থেকে এডিশনাল ফ্যাক্টরি আপনাকে প্রডিউস করতে হবে। হয়তো অন্য কারো কাছে প্রোডাকশনটা দিয়ে আপনি আপাতত শর্ট টাইমে আপনি এটাকে ঠেকা দিতে পারবেন, কিন্তু ফুল টাইম তো পারবেন না। ফর এক্সাম্পল, আপনার কাছে এই মুহূর্তে চায়নার একটা অর্ডার আসছে,
চায়নার ওই অর্ডারটা আপনাকে নিতেই হবে, কারণ হচ্ছে ওই অর্ডারটা না নিলে আপনি যে পুরো বছর ধরে পাটের বেনি বানাইছেন, সে পাটের বেনি কিন্তু আপনার পড়ে থাকবে। সো আপনার ওই অর্ডারটা নিতেই হবে। তখন আপনাকে ইনোভেটিভলি চিন্তা করতে হবে যে ঠিক আছে, তাহলে আমি কিভাবে অন্যের সাথে পার্টনারশিপ করব। সো আমি যখন ব্যবসাটাকে বড় করার চেষ্টা করব, তার মানে আমার ব্যবসা, প্রথম কথাটা হচ্ছে ব্যবসাটাকে ধরে রাখা, ব্যবসায় লেগে থাকা। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করব। তখন কিন্তু আমার বড় করার উপায়টা হচ্ছে আগে আমার অর্ডার আছে কিনা এটা দেখব, যদি অর্ডারগুলো আসে আমি ওই অর্ডারগুলো সাপ্লাই দিতে পারবো কিনা সেটা দেখব। সো এই দুটা, দিজ আর অল ফান্ডামেন্টাল ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ টু ডু। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে টাকা পয়সা। ব্যাংকরা আপনাদেরকে এনে এনে আপনাকে বিনা জামানতে অনেক সময় লোন দিবে, কিন্তু গ্যারান্টার ছাড়া লোন দিবে? জামাইকে গিয়ে যখন বলবেন যে আমাকে একটু এখানে সাইন করো, তখন কি বলবে জামাই? বা বলছে কি একটু শুনতে চাই। হ্যাঁ, কি বলছে বলেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছে বলেন না তো। ধরেন আপনি লোন নিছেন, কে কে লোন দিছেন? লোন কে কে নিছেন? আপু বলেন তো, একটু দাঁড়ান না প্লিজ, দাঁড়ান। হাজবেন্ড কি বলছে? সাইন করে দিচ্ছে চোখ বন্ধ করে। ভেরি লাকি, ভেরি লাকি। তার মানে আপনার উপরে আপনার হাজবেন্ডের কনফিডেন্স আছে। অনেকের এই কনফিডেন্সটা নাই। আল্লাহর অশেষ রহমত যদি আপনাদের সবার এই কনফিডেন্সটা থাকে, দিস ইজ আ গুড নিউজ ফর ইউ। অনেক সময় এমন হয়েছে আমরা আত্মীয় স্বজনের কাছে আমাদেরকে গ্যারান্টারের জন্য যেতে হয়েছে ওই ডিফিকাল্ট টাইমে। চিন্তা করছেন? এবং একটা পেমেন্ট যদি ভুল হয়, একটা পেমেন্ট যদি মিস হয়, দুটা পেমেন্ট মিস হয়, ছাড়ে ব্যাংক। থার্ড পেমেন্ট মিস হলে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট হয়ে যায়। এটা অটোমেটিক হয়, কোনো উপায় নাই। তারপরে আপনার সমস্ত পেমেন্ট ফ্রিজ হইতে থাকে। সো যখন আপনি ব্যবসা করবেন, মনে রাখবেন যে আপনার সাপ্লায়ারের টাকা হচ্ছে সবার আগে। সাপ্লায়ারের টাকা ছাড়া আপনার ব্যবসা টিকবে না। এটাই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। আপনার টাকার সাপ্লায়ার কে? সেটা এক নম্বরে। ও আপনি যত আপনি রেগুলার হবেন তার সাথে, তত আপনার ব্যাংক কনফিডেন্স পাবে টাকাটা আপনাকে বাড়ায় দেওয়ার জন্য বা আপনার সাথে ব্যবসা করার জন্য। সো আপনি মনে রাখতে হবে যে এই টাকাটা ব্যাংকে ফেরত দেওয়াটা, এটা একটা জরুরি দায়িত্ব। এবং এই দায়িত্বটা আমরা ঠিকঠাক মতো পালন করছিলাম দেখে আজকে আমাদের কাছে ব্যাংক লোন নাই, কিন্তু ব্যাংক আমাদের কাছে আসে টু সে যে ভাই হাউ ক্যান আই গেট ইউ। সো যদি আপনি আমার থেকে লোন না নেন, অন্তত আপনার টাকাগুলো দেন, টাকাগুলো আপনি ফিক্সড ডিপোজিট করেন, টাকাগুলো অন্য গভর্নমেন্ট স্কিমে রাখেন, সো দ্যাট দে হ্যাভ দেয়ার টার্গেটস অ্যাচিভড। আপনার কাজ হচ্ছে ইন ফিনান্সিয়াল প্ল্যানিং, সেটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিদিন সংসারের খরচে যেমন আপনি যে টাকাটা পান সেখান থেকে খরচ করে জমার টাকাটা রাখেন এবং এই জমাটা একটা জায়গায় রাখেন, ঠিক তেমনিভাবে আপনার ব্যবসায় আপনার মিনিমাম ন্যূনতম 30% লাভের থেকে 30% সেভিংসে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আপনার যদি 30% সেভিংসে না যায়, তার মানে আপনি ধরেন পুরো মাসে ব্যবসা করলেন, ধরেন আপনি 2 লাখ টাকার আপনার ব্যবসা, এবং এই 2 লাখ টাকা ব্যবসা করে আপনি পুরো মাসে আপনার 20,000 টাকা আপনি কামাইছেন। ধরলাম আপনি 10% কামাইছেন, সো 20,000 টাকা। 20,000 টাকার 30% কত? 6,000 টাকা। দ্যাট 6,000 টাকা ইউ ক্যান টাচ। ওই 6,000 টাকা শুড গো ইনটু ইয়োর ফিক্সড ডিপোজিট। এটাই আপনার মূলধন, এক্সট্রা একটা অল্টারনেটিভ মূলধন হিসাবে তৈরি হবে। সো আমরা যে নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা কর্মসূচির কথা আমরা বলছি, সেটার মূল জিনিসটা হচ্ছে যে সংসারে যেভাবে আমি টাকা বাঁচা সুন্দরভাবে আমার সংসারটাকে টিকা রাখি, ব্যবসাতেও কিন্তু আমার মেইন লক্ষ্য হবে ওই টাকা ব্যাংকের দেনা, তারপরে হচ্ছে অন্যান্য খরচ, সমস্ত খরচ করে আমার যখন
ন্যূনতম যে টাকাটা থাকবে, যে 20,000 টাকা থাকবে 2 লাখ টাকা ব্যবসা, ওই 20,000 টাকার 6,000 টাকা অবশ্যই অবশ্যই সেভিংসে যাইতে হবে। বছরের শেষে ওই সেভিংস থেকে আমি কতটুকু ব্যবসায় পুনঃ বিনিয়োগ করব সেটা আমি তখন ভেবে দেখব। তাহলে এই ব্যবসাটা কি হবে, স্কেল আপ হবে, আস্তে আস্তে বড় হবে। কিন্তু আমি যদি ব্যবসাটার টাকা না জমাই, ব্যাংকের টাকা দিয়ে যদি ব্যাংকের টাকা শোধ করতে থাকি, ব্যবসা বড় হবে না। সো আমার মতে এইটুকু থাক, আর সময় না নেই। হ্যাঁ, আমার মনে হয় আমার মোটামুটিভাবে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিনের কথা আমরা বললাম, এটা আসলে মেয়েদেরকে ভালো মতো বলতে হয় না, ছেলেদেরকে বলতে হয়। কারণ আমরা কত টাকা খরচ করি আর কত টাকা কামাই, এটার হিসাব থাকে না। মেয়েদের হ্যাঁ অনেক বেশি ভালো হিসাব থাকে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সাপ্লায়ারের দেনা সবার আগে, কারণ সাপ্লায়ারের দেনা ছাড়া ব্যবসা টিকবে না, এবং ব্যাংকের দেনা সবার আগে, কারণ না হয় টাকা পাওয়া যাবে না। সো এই দুটা জিনিস আপনাকে মনে রেখে 30% সেভিংস, এটা মনে রাখতে হবে যে আমার 30% সেভিংস যাতে কুশন করা থাকে। সো আজকে এই পর্যন্ত। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন।